নমস্কার। সর্বকালের সেরা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি লবটুলিয়ার কাহিনীর প্রথম পর্বে আপনারা শুনেছেন সত্যচরণ তার বন্ধু অবিনাশের অনুরোধে এবং খানিকটা নিজের গরজে পূর্ণিয়া জেলার জঙ্গলমহলে উপস্থিত হন। প্রায় ৩০,০০০ বিঘা জমি নতুন প্রজার সঙ্গে বন্দোবস্ত করার কাজ নিয়ে। কাছারিতে পৌঁছে মুহুরী গোষ্ঠ চক্রবর্তী, মুনেশ্বর সিং প্রভৃতির সঙ্গে পরিচয় ঘটে। সেখানকার মানুষের সহজ সরল জীবনযাত্রা সত্যচরণকে মোহিত করে। কাছারি থেকে ১৯ মাইল দূরে লবটুলিয়ার কাছারিতে গণরি তেওয়ারি এবং ফেরার পথে গনু মাহাতোর সঙ্গে সত্যচরণের সাক্ষাৎ ঘটে। তাদের অল্পে খুশি হওয়ার মানসিকতা সত্যচরণকে মোহিত করে। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত লবটুলিয়ার কাহিনীর দ্বিতীয় পর্ব। কয়েক মাস সুখে দুঃখে কাটিবার পর চৈত্র মাসের শেষ হইতে এমন একটা কাণ্ডের সূত্রপাত হইল, যাহা আমার অভিজ্ঞতার মধ্যে কখনো ছিল না। পৌষ মাসে কিছু কিছু বৃষ্টি পড়িয়াছিল, তারপর হইতেই ঘোর অনাবৃষ্টি দেখা দিল। মাঘ মাসে বৃষ্টি নাই, ফাল্গুনে না, চৈত্রে না, বৈশাখে না। সঙ্গে সঙ্গে যেমন অসহ্য গ্রীষ্ম, তেমনি নিদারুণ জলকষ্ট। সাদা কথায় গ্রীষ্ম বা জলকষ্ট বলিলে এ বিভীষিকাময় প্রাকৃতিক বিপর্যয়ের স্বরূপ কিছুই বোঝানো যাইবে না। উত্তরে আজমাবাদ হইতে দক্ষিণে কিষণপুর, পূর্বে ফুলকিয়া বৈহার ও লবটুলিয়া হইতে পশ্চিমে মুঙ্গের জেলার সীমানা পর্যন্ত সারা জঙ্গলমহলের মধ্যে যেখানে যত খাল, ডোবা, কুণ্ডি অর্থাৎ বড় জলাশয় ছিল, সব গেল শুকাইয়া। কুয়া খুঁড়িলে জল পাওয়া যায় না। যদি বা বালির উনুনি হইতে কিছু কিছু জল ওঠে, ছোট এক বালতি জল কুয়ায় জমিতে 1 ঘণ্টার উপর সময় লাগে। চারিধারে হাহাকার পড়িয়া গিয়াছে। পূর্বে একমাত্র কুশি নদী ভরসা। সে আমাদের মহলের পূর্বতম প্রান্ত হইতে 7-8 মাইল দূরে বিখ্যাত মোহনপুরা রিজার্ভ ফরেস্টের ওপারে। আমাদের জমিদারি ও মোহনপুরা অরণ্যের মধ্যে একটা ছোট পাহাড়ি নদী নেপালের তরাই অঞ্চল হইতে বহিয়া আসিতেছে, কিন্তু বর্তমানে শুধু শুষ্ক বালুময় খাতে তাহার উপল ঢাকা চরণচিহ্ন বিদ্যমান। বালি খুঁড়িলে যে জলটুকু পাওয়া যায়, তাহারই লোভে কত দূরের গ্রাম হইতে মেয়েরা কলসি লইয়া আসে ও সারা দুপুর বালি কাদা ছানিয়া আতকলসিটা ঘোলা জল লইয়া বাড়ি ফেরে। কিন্তু পাহাড়ি নদী, স্থানীয় নাম মিছি নদী, আমাদের কোনো কাজে আসে না, কারণ আমাদের মহল হইতে বহু দূরে। কাছারিতেও কোনো বড় ইঁদারা নাই। ছোট যে বালির পাতকুয়াটি আছে, তাহা হইতে পানীয় জলের সংস্থান হওয়াই বিষম সমস্যার কথা দাঁড়াইল। 3 বালতি জল সংগ্রহ করিতে দুপুর ঘুরিয়া যায়। দুপুরে বাহিরে দাঁড়াইয়া তাম্রাভ অগ্নিবর্ষী আকাশ ও অর্ধশুষ্ক বনঝাউ ও লম্বা ঘাসের বন দেখিতে ভয় করে। চারিধার যেন দাউ দাউ করিয়া জ্বলিতেছে। মাঝে মাঝে আগুনের হলকার মতো তপ্ত বাতাস সর্বাঙ্গ ঝলসাইয়া বহিতেছে। সূর্যের এ রূপ, দ্বিপ্রহরের রৌদ্রের এ ভয়ানক রুদ্ররূপ কখনো দেখি নাই, কল্পনাও করি নাই। একদিন পশ্চিম দিক হইতে বালির ঝড় বয়। এসব দেশে চৈত্র বৈশাখ মাস পশ্চিমে বাতাসের সময়। কাছারি হইতে 100 গজ দূরের জিনিস ঘন বালি বা ধূলিরাশির আড়ালে ঢাকিয়া যায়। অর্ধেক দিন রামধনিয়া টহলদার আসিয়া জানায়, কুয়া আমে পানি নেইছে হুজুর। কোনো কোনো দিন ঘণ্টাখানেক ধরিয়া ছানিয়া ছানিয়া বালির ভিতর হইতে 8 বালতি তরল কর্দম স্নানের জন্য আমার সামনে আনিয়া ধরে। সেই ভয়ানক গ্রীষ্মে তাহাই তখন অমূল্য। একদিন দুপুরের পরে কাছারির পিছনে একটা হরিতকি গাছের তলায় স্বল্প ছায়ায় দাঁড়াইয়া আছি। হঠাৎ চারিধারে চাহিয়া মনে হইল, দুপুরের এমন চেহারা কখনো দেখি তো নাই, এ জায়গা হইতে চলিয়া গেলে আর কোথাও দেখিবও না। আজন্ম বাংলাদেশের দুপুর দেখিয়াছি, জ্যৈষ্ঠ মাসের খরা রৌদ্র ভরা দুপুর দেখিয়াছি, কিন্তু এ রুদ্রমূর্তি তাহার নাই। এ ভীম ভৈরব রূপ আমাকে মুগ্ধ করিল। সূর্যের দিকে চাহিয়া দেখিলাম একটা বিরাট অগ্নিকুণ্ড। ক্যালসিয়াম পুড়িতেছে, হাইড্রোজেন পুড়িতেছে, লোহা পুড়িতেছে,
নিকেল পুড়িতেছে, কোবাল্ট পুড়িতেছে। জানা অজানা শত শত রকমের গ্যাস ও ধাতু 1 কোটি যোজন ব্যাসযুক্ত দীপ্ত ফার্নেসে একসঙ্গে পুড়িতেছে। তারই ধুধু আগুনের ঢেউ অসীম শূন্যের ইথারের স্তর ভেদ করিয়া ফুলকিয়া বৈহার ও লোধাই টোলার তৃণভূমিতে বিস্তীর্ণ অরণ্যে আসিয়া লাগিয়া প্রতি তৃণপত্রের শিরা উপশিরার সব রসটুকু শুকাইয়া ঝামা করিয়া দিক দিগন্ত ঝলসাইয়া পুড়াইয়া শুরু করিয়াছে ধ্বংসের এক তাণ্ডবলীলা। চাহিয়া দেখিলাম দূরে দূরে প্রান্তরের সর্বত্র কম্পমান তাপতরঙ্গ ও তাহার ওপারে তাপজনিত একটি অস্পষ্ট কুয়াশা। গ্রীষ্ম দুপুরে কখনো এখানে আকাশ নীল দেখিলাম না। তাম্রাভ, কটা, শূন্য, একটি চিল শকুনিও নাই। পাখির দল দেশ ছাড়িয়া পালাইয়াছে। কি অদ্ভুত সৌন্দর্য ফুটিয়াছে এই দুপুরে। খর উত্তাপকে অগ্রাহ্য করিয়া সেই হরিতকি তলায় দাঁড়াইয়া রহিলাম কতক্ষণ। সাহারা দেখি নাই, সোয়েন হেডিনের বিখ্যাত টাকলামাকান মরুভূমি দেখি নাই, গোবি দেখি নাই, কিন্তু এখানে মধ্যাহ্নের এই রৌদ্র ভৈরব রূপের মধ্যে সেসব স্থানের অস্পষ্ট আভাস ফুটিয়া উঠিল। কাছারি হইতে 3 মাইল দূরে একটি বনে ঘেরা ক্ষুদ্র কুণ্ডিতে সামান্য একটু জল ছিল। কুণ্ডিটাতে গত বর্ষার জলে খুব মাছ হইয়াছিল বলিয়া শুনিয়াছিলাম। খুব গভীর বলিয়া এই অনাবৃষ্টিতেও তাহার জল একেবারে শুকাইয়া যায় নাই। কিন্তু সে জলে কাহারও কোনো কাজ হয় না। প্রথমত তার কাছাকাছি অনেক দূর লইয়া কোনো মানুষের বসতি নাই। দ্বিতীয়ত জল ও তীরভূমির মধ্যে কাদা এত গভীর যে কোমর পর্যন্ত বসিয়া যায়। কলসিতে জল পুরিয়া পুনরায় তীরে উত্তীর্ণ হইবার আশা বড়ই কম। আরেকটি কারণ এই যে জলটা খুব ভালো নয়, স্নান বা পানের আদৌ উপযুক্ত নয়। জলের সঙ্গে কি জিনিস মিশানো আছে জানি না, কিন্তু কেমন একটা অপ্রীতিকর ধাতব গন্ধ। একদিন সন্ধ্যায় পশ্চিমে বাতাস ও উত্তাপ কম পড়িয়া গেলে ঘোড়ায় বাহির হইয়া ওই কুণ্ডিটার পাশের উঁচু বালিয়াড়ি ও বনঝাউয়ের জঙ্গলের পথে উপস্থিত হইয়াছি। পিছনে গ্রান্ট সাহেবের সেই বড় বটগাছের আড়ালে সূর্য অস্ত যাইতেছিল। কাছারির খানিকটা জল বাঁচাইবার জন্য ভাবিলাম এখানে ঘোড়াটাকে একবার জল খাওয়াইয়া লই। যত কাদা হোক ঘোড়া ঠিক উঠিতে পারিবে। জঙ্গল পার হইয়া কুণ্ডির ধারে গিয়া এক অদ্ভুত দৃশ্য চোখে পড়িল। কুণ্ডির চারিধারে কাদার উপর 8-10টা ছোট বড় সাপ, অন্যদিকে 3টি প্রকাণ্ড মহিষ একসঙ্গে জল খাইতেছে। সাপগুলি প্রত্যেকটা বিষাক্ত, করাত ও সংকোচিত শ্রেণীর, যাহা এদেশে সাধারণত দেখা যায়। মহিষ দেখিয়া মনে হইল এ ধরনের মহিষ আর কখনো দেখি নাই। প্রকাণ্ড একজোড়া শিং, গায়ে লম্বা লোম, বিপুল শরীর, কাছেও কোনো লোকালয় বা মহিষের বাথান নাই। তবে এ মহিষ কোথা হইতে আসিল বুঝিয়া উঠিতে পারিলাম না। ভাবিলাম চোরির খাজনা ফাঁকি দিবার উদ্দেশ্যে কেহ লুকাইয়া হয়তো জঙ্গলের মধ্যে কোথাও বা বাথান করিয়া থাকিবে। কাছারির কাছাকাছি আসিয়াছি, মুনেশ্বর সিংহ চাকলাদারের সহিত দেখা। তাহাকে কথাটা বলিতেই সে চমকিয়া উঠিল। আরে সর্বনাশ, বলেন কি হুজুর, হনুমানজি খুব বাঁচিয়ে দিয়েছেন আজ। ও পোষা ভৈঁস নয়, ও হলো আড়ন, বুনো ভৈঁস হুজুর। মোহনপুরা জঙ্গল থেকে এসেছে জল খেতে। এ অঞ্চলে কোথাও জল নেই তো, জলও কষ্টে পড়ে এসেছে। কাছারিতে তখন এই কথাটা রাষ্ট্র হইয়া গেল। সকলেই এক বাক্যে বলিল, উফ হুজুর, খুব বেঁচে গিয়েছেন। বাঘের হাতে পড়লে বরং রক্ষা পাওয়া যেতে পারে, বুনো মহিষের হাতে পড়লে নিস্তার নাই। আর এই সন্ধ্যাবেলায় ওই নির্জন জায়গায় যদি একবার আপনাকে ওরা তাড়া করত, ঘোড়া ছুটিয়ে বাঁচতে পারতেন না হুজুর। তারপর হইতে জঙ্গলে ঘেরা ওই ছোট কুণ্ডিটা বন্য জানোয়ারের জলপানের একটা প্রধান আড্ডা হইয়া দাঁড়াইল। অনাবৃষ্টি যত হইতে লাগিল, রৌদ্রের ক্রমবর্ধমান প্রখরতায় দাবদাহ যত প্রচণ্ড হইয়া উঠিতে লাগিল, খবর আসিতে লাগিল সেই জঙ্গলের মধ্যে কুণ্ডিতে লোকে বাঘকে জল খাইতে দেখিয়াছে, বন মহিষকে জল খাইতে দেখিয়াছে, হরিণের পালকে জল খাইতে দেখিয়াছে। নীলগাই ও বুনো শুয়োর তো আছেই, কারণ শেষের 2 প্রকার জানোয়ার এ জঙ্গলে অত্যন্ত বেশি।
আমি নিজে আর একদিন জ্যোৎস্না রাত্রে ঘোড়ায় করিয়া কুণ্ডিতে যাই শিকারের উদ্দেশ্যে। সঙ্গে ৩-৪ জন সিপাহী ছিল, ২-৩টে বন্দুকও ছিল। সে যা দৃশ্য দেখিয়াছিলাম সে রাত্রে জীবনে ভুলিবার নয়। তাহা বুঝিতে হইলে কল্পনায় ছবি আঁকিয়া লইতে হইবে এক জনহীন জ্যোৎস্নাময়ী রাত্রি ও বিস্তীর্ণ বনপ্রান্তরের। উষ্ণ বাতাস অর্ধশুষ্ক কাশনাটার গন্ধে নিবিড় হইয়া উঠিয়াছে। লোকালয় হইতে বহু দূরে আসিয়াছি, দিকবিদিকের জ্ঞান হারাইয়া ফেলিয়াছি। কুণ্ডিতে প্রায় নিঃশব্দে জল খাইতেছে একদিকে 2টি নীল গাই, অন্যদিকে 2টি হায়না। নীলগাই 2টি একবার হায়নাদের দিকে চাহিতেছে, হায়নারা একবার নীলগাই 2টির দিকে চাহিতেছে। আর দুদলের মাঝখানে 2-3 মাস বয়সের এক ছোট নীলগাইয়ের বাচ্চা। অমন করুণ দৃশ্য কখনো দেখি নাই। দেখিয়া পিপাসার্ত বন্য জন্তুদের নিরীহ শরীরে অতর্কিতে গুলি মারিবার প্রবৃত্তি হইল না। এদিকে বৈশাখও কাটিয়া গেল, কোথাও এক ফোঁটা জল নাই। এক বিপদ দেখা দিল। এই সুবিস্তীর্ণ বন প্রান্তরে মাঝে মাঝে লোকের দিক হারাইয়া আগেও পথ ভুলিয়া যাইত, এখন এইসব পথহারা পথিকদের জলাভাবে প্রাণ হারাইবার সমূহ আশঙ্কা দাঁড়াইল। কারণ ফুলকিয়া বহিহার হইতে গ্রান্ট সাহেবের বটগাছ পর্যন্ত বিশাল তৃণভূমির মধ্যে কোথাও এক বিন্দু জল নাই। এগাত্রা শুষ্ক প্রায় কুণ্ড যেখানে আছে, অনভিজ্ঞ দিগ্ভ্রান্ত পথিকের পক্ষে সেসব খুঁজিয়া পাওয়া সহজ নয়। একদিনের ঘটনা বলি। সেদিন বেলা 4টের সময় অত্যন্ত গরমে কাজে মন বসাইতে না পারিয়া একখানা কি বই পড়িতেছি। এমন সময় রামবীরের সিং আসিয়া এত্তেলা করিল, কাছারির পশ্চিম দিকে উঁচু ডাঙার উপরে একজনকে অদ্ভুত ধরনের পাগলা লোক দেখা যাইতেছে। সে হাত পা নাড়িয়া দূর হইতে কি যেন বলিতেছে। বাহিরে গিয়া দেখিলাম সত্যই দূরের ডাঙাটার উপরে কে একজন দাঁড়াইয়া, মনে হইল মাতালের মতো টলিতে টলিতে এদিকেই আসিতেছে। কাছারি শুদ্ধ লোক জড়ো হইয়া সেদিকে হাঁ করিয়া চাহিয়া আছে দেখিয়া আমি 2 জন সিপাহী পাঠাইয়া দিলাম লোকটাকে এখানে আনিতে। লোকটাকে যখন আনা হইল, দেখিলাম তাহার গায়ে কোনো জামা নেই, পরনে মাত্র একখানা ফর্সা ধুতি। চেহারা ভালো, রং গৌরবর্ণ, কিন্তু তাহার মুখের আকৃতি অতি ভীষণ। গালের 2 কষ বাহিয়া ফেনা বাহির হইতেছে। চোখ দুটি জবা ফুলের মতো লাল, চোখে উন্মাদের মতো দৃষ্টি। আমার ঘরের দাওয়ায় একটা বালতিতে জল ছিল, তাই দেখিয়া সে পাগলের মতো ছুটিয়া বালতির দিকে গেল। মুনেশ্বর সিং চাকলাদার ব্যাপারটা বুঝিয়া তাড়াতাড়ি বালতি সরাইয়া লইল। তাহার পর তাহাকে বসাইয়া হাঁ করাইয়া দেখা গেল জিভ ফুলিয়া বিভৎস ব্যাপার হইয়াছে। অতি কষ্টে জিভটা মুখের একপাশে সরাইয়া একটু একটু করিয়া তার মুখে জল দিতে দিতে আধ ঘণ্টা পরে লোকটা কথঞ্চিত সুস্থ হইল। কাছারিতে লেবু ছিল, লেবুর রস ও গরম জল 1 গ্লাস তাহাকে খাইতে দিলাম। ক্রমে ঘণ্টাখানেক পরে সে সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল। শুনিলাম তার বাড়ি পাটনা। গালার চাষ করিবার উদ্দেশ্যে সে এ অঞ্চলের কুলের জঙ্গলের অনুসন্ধান করিতে পূর্ণিয়া হইতে রওনা হইয়াছে আজ 2 দিন পূর্বে। তারপর দুপুরের সময় আমাদের মহালে ঢুকিয়াছে এবং একটু পরে দিগ্ভ্রান্ত হইয়া পড়িয়াছে। কারণ এরকম একঘেয়ে একই ধরনের গাছে ভরা জঙ্গলে দিক ভুল করা খুব সোজা, বিশেষত বিদেশি লোকের পক্ষে। কালকার ভীষণ উত্তাপে ও গরম পশ্চিমে বাতাসের দমকার মধ্যে সারা বৈকাল ঘুরিয়াছে, কোথাও এক ফোঁটা জল পায় নাই, একটা মানুষের সঙ্গে দেখা হয় নাই। রাত্রে অবসন্ন অবস্থায় এক গাছের তলায় শুইয়াছিল। আজ সকাল হইতে আবার ঘোরা শুরু করিয়াছে। মাথা ঠান্ডা রাখিলে দিক নির্ণয় করা হয়তো তার পক্ষে খুব কঠিন হইত না, অন্তত পূর্ণিয়ায়ও ফিরিয়া যাইতে পারিত। কিন্তু ভয়ে দিশেহারা হইয়া একবার এদিক একবার ওদিক ছোটাছুটি করিয়াছে। আজ সারা দুপুর তাহার উপর খুব চিৎকার করিয়া লোক ডাকিবার চেষ্টা করিয়াছে। কোথায় লোক? ফুলকিয়া বৈহারের কুলের জঙ্গল যেদিকে, সেদিক হইতে লবটুলিয়া পর্যন্ত 10-12 বর্গমাইল ব্যাপী বন প্রান্তর সম্পূর্ণ জনমানব শূন্য। তাহার গায়ে একটা জামা ছিল, কিন্তু আজ অসহ্য পিপাসায় দুপুরের পরে এমন গা জ্বলুনি শুরু হইয়াছিল যে
জামাটা খুলিয়া কোথায় ফেলিয়া দিয়াছে। এ অবস্থায় দৈবক্রমে আমাদের কাছারির হনুমানের ধ্বজার লাল নিশানাটা দূর হইতে তাহার চোখে না পড়িলে লোকটা আজ বেঘরে মারা পড়িত। একদিন এই ঘোর উত্তাপ ও জলকষ্টের দিনে ঠিক দুপুরবেলা সংবাদ পাইলাম নৈরিতক্ষণে মাইলখানেক দূরে জঙ্গলে ভয়ানক আগুন লাগিয়াছে এবং আগুন কাছারির দিকে অগ্রসর হইয়া আসিতেছে। সবাই মিলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া দেখিলাম প্রচুর ধূমের সঙ্গে রাঙা অগ্নিশিখা লকলক করিয়া বহুদূর আকাশে উঠিতেছে। সেদিন আবার দারুণ পশ্চিমে বাতাস, লম্বা লম্বা ঘাস ও বনঝাউয়ের জঙ্গল সূর্যতাপে অর্ধশুষ্ক হইয়া বারুদের মতো হইয়াছে। এক এক স্ফুলিঙ্গ পুড়িবা মাত্র গোটা ঝাড় জ্বলিয়া উঠিতেছে। সেদিকে যতদূর দৃষ্টি যায় ঘন নীলবর্ণ ধূমরাশি ও অগ্নিশিখা আর চটচট শব্দ। ঝড়ের মুখে পশ্চিম হইতে পূর্ব দিকে বাঁকা আগুনের শিখা ঠিক যেন ডাকগাড়ির বেগে ছুটিয়া আসিতেছে আমাদের কয়েকখানা খড়ের বাংলোর দিকেই। সকলেরই মুখ শুকাইয়া গেল। এখানে থাকিলে আপাতত তো বেড়া আগুনে ঝলসাইয়া মরিতে হয়, দাবানল তো আসিয়া পড়িল। ভাবিবার সময় নাই। কাছারির দরকারি কাগজপত্র, তহবিলের টাকা, সরকারি দলিল, ম্যাপ সর্বস্ব মজুদ। এবাদে আমাদের নিজেদের ব্যক্তিগত জিনিস যার যার তো আছেই। এসব তো যায়। সিপাহীরা শুষ্ক মুখে ভীত কণ্ঠে বলিল, আগ তো আগ এল হুজুর। বলিলাম, সব জিনিস বার করো, সরকারি তহবিল ও কাগজপত্র আগে। জনকতক লোক লাগিয়া গেল আগুন ও কাছারির মধ্যে যে জঙ্গল পড়ে তাহারই যতটা পারা যায় কাটিয়া পরিষ্কার করিতে। জঙ্গলের মধ্যে বাথান হইতে আগুন দেখিয়া বাথানওয়ালা চোরির প্রজা ২-১০ জন ছুটিয়া আসিল কাছারি রক্ষা করিতে। কারণ পশ্চিমা বাতাসের বেগ দেখিয়া তাহারা বুঝিতে পারিয়াছে কাছারি ঘোর বিপন্ন। কি অদ্ভুত দৃশ্য! জঙ্গল ভাঙিয়া ছিঁড়িয়া পশ্চিম হইতে পূর্ব দিকে নীলগাইয়ের দল প্রাণভয়ে দৌড়িতেছে, শিয়াল দৌড়িতেছে, কান উঁচু করিয়া খরগোশ দৌড়িতেছে। একদল বন্য শুকর তো ছানাপোনা লইয়া কাছারির উঠান দিয়াই দিকবিদিক জ্ঞানশূন্য অবস্থায় ছুটিয়া গেল। ও অঞ্চলের বাথান হইতে পোষা মহিষের দল ছাড়া পাইয়া প্রাণপণে ছুটিতেছে। একঝাঁক বনটিয়া মাথার উপর দিয়া শোঁ করিয়া উড়িয়া পলাইল। পিছনে পিছনে একটা বড় ঝাঁক লাল হাঁস। আবার এক ঝাঁক বনটিয়া, গোটা কতক শিল্লি। রামবীরের সিং চাকলাদার অবাক হইয়া বলিল, পানি কাহা নেইছে? আরে এ লাল হাঁস কো জেরা কাহা সে আয়া ভাই রামলগন? গোষ্ঠমোহরী বিরক্ত হইয়া বলিল, আহ বাপু রাগ, এখন প্রাণ নিয়ে টানাটানি। লাল হাঁস কোথা থেকে এলো তার কৈফিয়ত কি দরকার? আগুন ২০ মিনিটের মধ্যে আসিয়া পড়িল। তারপরে ১০-১৫ জন লোক মিলিয়া প্রায় ঘণ্টাখানেক আগুনের সঙ্গে সে কি যুদ্ধ! জল কোথাও নাই, আতকাঁচা গাছের ডাল ও বালি এইমাত্র অস্ত্র। সকলের মুখ চোখ আগুনের ও রৌদ্রের তাপে দৈত্যের মতো বিভীষণ হইয়া উঠিয়াছে। সর্বাঙ্গে ছাই ও কালি, হাতে শিরা ফুলিয়া উঠিয়াছে, অনেকেরই গায়ে হাতে ফোসকা। এদিকে কাছারির সব জিনিসপত্র, বাক্স, খাট, দেরাজ, আলমারি তখনও টানাটানি করিয়া বাহির করিয়া বিশৃঙ্খলভাবে উঠানে ফেলা হইতেছে। কোথাকার জিনিস যে কোথায় গেল কে তার ঠিকানা রাখে? মুহুরীবাবুকে বলিলাম, ক্যাশ আপনার জিম্মায় রাখুন, আর দলিলের বাক্সটা। কাছারির উঠান ও পরিষ্কৃত স্থানে বাধা পাইয়া আগুনের স্রোত উত্তর ও দক্ষিণ ধার বাহিয়া নিমেষের মধ্যে পূর্বমুখে ছুটিল। কাছারিটা কোন ক্রমে রক্ষা পাইয়া গেল এ যাত্রা। জিনিসপত্র আবার ঘরে তোলা হইল, কিন্তু বহু দূরে পূর্বাকাশ লাল করিয়া লোল জিহবা প্রলয়ঙ্করী অগ্নিশিখা সারা রাত্রি ধরিয়া জ্বলিতে জ্বলিতে সকালের দিকে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমানায় গিয়া পৌঁছিল। ২-৩ দিন পরে খবর পাওয়া গেল কারো ও কুশি নদীর তীরবর্তী কর্দমে ৮-১০টা বন্য মহিষ, ২টি চিতাবাঘ, কয়েকটা নীলগাই হাবড়ে পড়িয়া পুঁতিয়া রহিয়াছে। ইহারা আগুন দেখিয়া মোহনপুরা জঙ্গল হইতে প্রাণ ভয়ে নদীর ধার দিয়া ছুটিতে ছুটিতে হাবড়ে পড়িয়া গিয়াছে। যদিও রিজার্ভ ফরেস্ট হইতে কুশি ও কারো নদী প্রায় ৮-৯ মাইল দূরে।
বৈশাখ জ্যৈষ্ঠ কাটিয়া গিয়া আষাঢ় পড়িল। আষাঢ় মাসে প্রথমেই কাছারির পুণ্যাহ উৎসব। এ জায়গায় মানুষের মুখ বড় একটা দেখিতে পাই না বলিয়া আমার একটা শখ ছিল কাছারির পুণ্যাহের দিনে অনেক লোক নিমন্ত্রণ করিয়া খাওয়াইব। নিকটে কোনো গ্রাম না থাকায় আমরা গণরি তেওয়ারিকে পাঠাইয়া দূরে দূরের বস্তির লোকদের নিমন্ত্রণ করিলাম। পুণ্যাহের পূর্বদিন হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া টিপটিপ বৃষ্টি পড়িতে শুরু করিয়াছিল। পুণ্যাহের দিন আকাশ ভাঙিয়া পড়িল। এদিকে দুপুর হইতে না হইতে দলে দলে লোক নিমন্ত্রণ খাওয়ার লোভে ধারাবর্ষণ উপেক্ষা করিয়া কাছারিতে পৌঁছিতে লাগিল। এমন মুশকিল যে তাহাদের বসিবার জায়গা দিতে পারা যায় না। দলের মধ্যে অনেক মেয়ে ছেলেপুলে লইয়া খাইতে আসিয়াছে। কাছারির দপ্তরখানায় তাহাদের বসিবার ব্যবস্থা করিলাম। পুরুষেরা যে যেখানে পারে আশ্রয় লইল। এদেশের খাওয়ানোর কোনো হাঙ্গামা নেই। এত গরিব দেশ যে থাকিতে পারে তাহা আমার জানা ছিল না। ইহারা এই মুষলধারে বৃষ্টি মাথায় করিয়া খাইতে আসিয়াছে চীনা ঘাসের দানা, টক দই, ভেলিগুড় ও লাড্ডু। কারণ ইহাই এখানে সাধারণ ভোজ্যের খাদ্য। 10-12 বছরের একটি অচেনা ছোকরা সকাল হইতেই খুব খাটিতেছিল। গরিব লোকের ছেলে, নাম বিশুয়া। দূরের কোনো বস্তি হইতে আসিয়া থাকিবে। বেলা 10টার সময় সে কিছু জল খাবার চাহিল। ভাঁড়ারের ভাত ছিল লপটুলিয়ার পাটোয়ারির উপর। সে এক খুঁচি চিনার দানা ও একটু নুন তাহাকে আনিয়া দিল। আমি পাশেই দাঁড়াইয়াছিলাম। ছেলেটি কালো কুচকুচে, সুশ্রী মুখটা যেন পাথরের কৃষ্ণ ঠাকুর। সে যখন ব্যস্ত সমস্ত হইয়া মলিন মোটা মার্কিনী হাতির থান কাপড়ের খুঁট পাতিয়া সেই তুচ্ছ জলখাবার লইল, তখন তাহার মুখে সে কি খুশির হাসি। বৃষ্টির মধ্যে কোনো রকমে তো ব্রাহ্মণ ভোজন একরকম চুকিয়া গেল। বৈকালের দিকে দেখি ঘোর অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে অনেকক্ষণ হইতে 3টি স্ত্রীলোক উঠানে পাতা পাতিয়া বসিয়া ভিজিয়া ঝুপসি হইতেছে, সঙ্গে 2টি ছোট ছোট ছেলে মেয়েও। তাহাদের পাতে চিনার দানা আছে, কিন্তু দই বা ভেলিগুড় কেহ দিয়া যায় নাই। তাহারা হাঁ করিয়া কাছারি ঘরের দিকে চাহিয়া আছে। পাটোয়ারিকে ডাকিয়া বলিলাম, এদের কে দিচ্ছে? এরা বসে আছে কেন? আর এদের এই বৃষ্টির মধ্যে উঠোনে বসিয়েছেই বা কে? পাটোয়ারি বলিল, হুজুর, এরা যাতে দোষার। এদের ঘরের দাওয়ায় তুললে ঘরের সব জিনিসপত্র ফেলা যাবে। কোনো ব্রাহ্মণ ছত্রী কি গাঙ্গত সে জিনিস খাবে না। আর জায়গাই বা কোথায় আছে বলুন? ওই গরিব দোষারদের মেয়ে কয়টির সামনে আমি গিয়া নিজে বৃষ্টিতে ভিজিয়া দাঁড়াইতে লোকজনেরা ব্যস্ত হইয়া তাহাদের পরিবেশন করিতে লাগিল। সামান্য চিনার দানা, গুড় ও জোলো টক দই এক একজন যে পরিমাণে খাইল, চোখে না দেখিলে তাহা বিশ্বাস করিবার কথা নহে। এই ভোজ খাইবার জন্য এত আগ্রহ দেখিয়া ঠিক করিলাম, দোষারদের এই মেয়েদের নিমন্ত্রণ করিয়া একদিন খুব ভালো করিয়া সত্যকার সভ্য খাদ্য খাওয়াইব। সপ্তাহখানিক পরেই পাটোয়ারিকে দিয়া দোসাদ পাড়ার মেয়ে কয়টি ও তাহাদের ছেলে মেয়েদের নিমন্ত্রণ করিলাম। সেদিন তাহারা যাহা খাইল, লুচি, মাছ, মাংস, ক্ষীর, দই, পায়েস, চাটনি, জীবনে কোনোদিন সেরকম ভোজ খাওয়ার কল্পনাও করে নাই। তাদের বিস্মিত ও আনন্দিত চোখ মুখের সে হাসি কতদিন আমার মনে ছিল। সেই ভবঘুরে গাঙ্গত ছোকরা বিশুয়াও সে দলে ছিল। সার্ভে ক্যাম্প থেকে একদিন ঘোড়া করিয়া ফিরিতেছি। বনের মধ্যে একটা লোক কাশ ঘাসের ঝোপের পাশে বসিয়া কলাইয়ের ছাতু মাখিয়া খাইতেছে। পাত্রের অভাবে ময়লা থান কাপড়ের প্রান্তেই ছাতুটা মাখিতেছে। এত বড় একটা তাল যে একজন লোকে, হইলই বা হিন্দুস্তানি মানুষ তো বটে, কি করিয়া অত ছাতু খাইতে পারে ইয়ে আমার বুদ্ধির অগোচর। আমায় দেখিয়া লোকটা সসম্ভ্রমে খাওয়া ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া সেলাম ঠুকিয়া বলিল, ম্যানেজার সাহেব, থোড়া জলখাই করতে হ্যাঁ, হুজুর মাফ কিজিয়ে। একজন ব্যক্তি নির্জনে বসিয়া শান্তভাবে জল খাবার খাইতেছে। ইহার মধ্যে মাপ করিবার কি আছে খুঁজিয়া পাইলাম না। বলিলাম, খাও খাও, তোমায় উঠতে হবে না। নাম কি তোমার? লোকটা তখনও বসে নাই। দণ্ডায়মান অবস্থাতেই সসম্ভ্রমে বলিল, গরিব কা নাম ধাওদাল সাহু হুজুর। চাহিয়া দেখিয়া মনে হইল লোকটার বয়স 60-এর উপর হইবে।
রোগা লম্বা চেহারা, গায়ের রং কালো, পরনে অতি মলিন থান ও মেরজাই, পা খালি। ধাওতাল সাহুর সঙ্গে এই আমার প্রথম আলাপ। কাছারিতে আসিয়া রামজোত পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, ধাওতাল সাহুকে চেনো? রামজোত বলিল, জি হুজুর, ধাওতাল সাহুকে এই অঞ্চলে কে না জানে। সে মস্ত বড় মহাজন, লক্ষপতি লোক। এদিকে সবাই তার খাতো, নাওগাছিয়ায় তার ঘর। পাটোয়ারির কথা শুনিয়া খুব আশ্চর্য হইয়া গেলাম। লক্ষপতি লোক বনের মধ্যে বসিয়া ময়লা কাপড়ের প্রান্তে একতাল নিরুপকরণ কলাইয়ের ছাতু খাইতেছে। এ দৃশ্য কোনো বাঙালি লক্ষপতির সম্বন্ধে অন্তত কল্পনা করা অতীব কঠিন। ভাবিলাম পাটোয়ারি বাড়াইয়া বলিতেছে, কিন্তু কাছারিতে যাহাকে জিজ্ঞাসা করি সেই ওই কথা বলে। ধাওতাল সাহু, তার টাকার লেখা জোখা নেই। ইহার পরে নিজের কাজে ধাওতাল সাহু অনেকবার কাছারিতে আমার সহিত দেখা করিয়াছে। প্রতিবার একটু একটু করিয়া তাহার সহিত আলাপ জমিয়া উঠিলে বুঝিলাম একটি অতি অদ্ভুত লোকোত্তর চরিত্রের মানুষের সঙ্গে পরিচয় ঘটিয়াছে। বিংশ শতাব্দীতে এ ধরনের লোক যে আছে, না দেখিলে বিশ্বাস করা যায় না। ধাওতালের বয়স যাহা আন্দাজ করিয়াছিলাম, প্রায় 63-64। কাছারির পূর্ব দক্ষিণ দিকের জঙ্গলের প্রান্ত হইতে 12-13 মাইল দূরে নৌগাছিয়া নামে গ্রামে তার বাড়ি। এ অঞ্চলের প্রজা, জোদ্দার, জমিদার, ব্যবসাদার প্রায় সকলেই ধাওতাল সাহুর খাতো। কিন্তু তাহার মজাই যে টাকার ধার দিয়া সে জোর করিয়া কখনো তাগাদা করিতে পারে না। কত লোকে যে কত টাকা তাহার ফাঁকি দিয়াছে, তাহার মতো নিরীহ ভালো মানুষ লোকের মহাজন হওয়া উচিত ছিল না। কিন্তু লোকের উপরোধ সে এড়াইতে পারে না। একদিন ধাওতাল আমার সঙ্গে দেখা করিতে আসিল। উড়ানিতে বাঁধা এক বান্ডিল পুরানো দলিলপত্র। বলিল, হুজুর, মেহেরবানি করে একটু দেখবেন দলিলগুলো। পরীক্ষা করিয়া দেখি প্রায় 8-10 হাজার টাকার দলিল ঠিক সময়ে নালিশ না করার দরুন তামাদি হইয়া গিয়াছে। উড়ানির আর এক মুড়ো খুলিয়া সে আরও কতকগুলি জরাজীর্ণ কাগজ বাহির করিয়া বলিল, এগুলো দেখুন দেখি হুজুর, ভাবি একবার জেলায় গিয়ে উকিলদের দেখাই। তা মামলা কখনো করিনি, করা পোষায় না। তাগাদা করি, দিচ্ছি দেব করে টাকা দেয় না অনেকে। দেখিলাম সবগুলি তামাদি দলিল, সব শুদ্ধ জড়াইয়া সেও 4-5 হাজার টাকা। বলিলাম, সাহুজি, মহাজনী করা তোমার কাজ নয়। তোমার মতো ভালো মানুষ লোকে টাকা শোধ করবে না কেউ, দিও না কাউকে আর। ধাওতালকে বুঝাইতে পারিলাম না। সে বলিল, সবাই ফাঁকি দেয় না হুজুর। এখনো চন্দ্র সূর্য উঠছে, মাথার উপর দিন দুনিয়ার মালিক এখনো আছেন। টাকা কি বসিয়ে রাখলে চলে? সুদে না বাড়ালে আমাদের চলে না হুজুর, এই আমাদের ব্যবসা। তাহার এ যুক্তি আমি বুঝিতে পারিলাম না। সুদের লোভে আসল টাকা নষ্ট হইতে দেওয়া কেমনতর ব্যবসা জানি না। ধাওতাল সাহু আমার সামনেই অম্লান বদনে 15-16 হাজার টাকার তামাদি দলিল ছিঁড়িয়া ফেলিল। এমনভাবে ছিঁড়িল যেন সেগুলো বাজে কাগজ। তাহার হাত কাঁপিল না, গলার সুর কাঁপিল না। বলিল, রাইচি আর রেড়ির বীজ বিক্রি করে টাকা করেছিলাম হুজুর, নয়তো আমার পৈতৃক আমলের একটা ঘষা পয়সাও ছিল না। আমিই করেছি, আবার আমিই লোকসান দিচ্ছি। ব্যবসা করতে গেলে লাভ লোকসান আছেই হুজুর। খুব জ্যোৎস্না, তেমনি হাড় কাঁপানো শীত। পৌষ মাসের শেষ। সদর কাছারি হইতে লবটুলিয়ার ডিহি কাছারিতে তদারক করিতে গিয়াছি। লবটুলিয়ার কাছারিতে রাত্রে রান্না শেষ হইয়া সকলের আহারাদি হইতে রাত 11টা বাজিয়া যাইত। একদিন খাওয়া শেষ করিয়া রান্নাঘর হইতে বাহিরে আসিয়া দেখি, তত রাত্রে সেই কনকনে হিমবর্ষী আকাশের তলায় কে একটি মেয়ে ফুটফুটে জ্যোৎস্নায় কাছারির কম্পাউন্ডের সীমানায় দাঁড়াইয়া আছে। পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, ওখানে কে দাঁড়িয়ে? পাটোয়ারি বলিল, ও কুন্তা, আপনার আসবার কথা শুনে আমায় কাল বলছিল ম্যানেজার বাবু আসবেন, তার পাতের ভাত আমি গিয়ে নিয়ে আসব। আমার ছেলেপুলের বড় কষ্ট, তাই বলেছিলাম যাস। কথা বলিতেছি এমন সময় কাছারির টহলদার বলোয়া আমার পাতের ডালমাখা ভাত, ভাঙা মাছের টুকরো,
পাতের গোড়ায় ফেলা তরকারি ও ভাত, দুধের বাটির ভুক্তাবশিষ্ট দুধ ভাত সব লইয়া গিয়া মেয়েটির আনিত একটা পিতলের কানা উঁচু থালায় ঢালিয়া দিল। মেয়েটি চলিয়া গেল। 8-10 দিন সেবার লবটুলিয়ার কাছারিতে ছিলাম। প্রতি রাত্রে দেখিতাম ইঁদারার পাড়ে সেই মেয়েটি আমার পাতের ভাতের জন্য সেই গভীর রাত্রে আর সেই ভয়ানক শীতের মধ্যে বাহিরে শুধু আঁচল গায়ে দিয়া দাঁড়াইয়া আছে। প্রতিদিন দেখিতে দেখিতে একদিন কৌতূহলবশে পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, কুন্তা যে রোজ ভাত নিয়ে যায়, ও কে? আর এই জঙ্গলে থাকেই বা কোথায়? দিনে তো কখনো দেখিনি ওকে। শুনুন হুজুর, বছর 10 আগে এই অঞ্চলে দেবী সিং রাজপুতের বড় বাড়াবার ছিল, বড় রবরাবা ছিল। তার ভয়ে যত গাঙ্গোতা আর চাষি ও চড়ির প্রজা জুজু হয়ে থাকত। দেবী সিংয়ের ব্যবসা ছিল খুব চড়া সুদে টাকা ধার দেওয়া এইসব লোককে, আর তারপর লাঠিবাজি করে সুদ ও আসল টাকা আদায় করা। তাঁর তাঁবে 8-9 জন লাঠিয়াল পাইকি ছিল। এখন যেমন রাসবিহারী সিং রাজপুত এই অঞ্চলের মহাজন, তখন ছিল দেবী সিং। বাবুগিরি আর অযথা ব্যয় করে এবং এই রাসবিহারী সিংয়ের সঙ্গে মোকদ্দমা করতে গিয়ে দেবী সিং সর্বশান্ত হয়ে গেল। আজ বছর 4 হলো সে মারা গিয়েছে। ওই কুন্তাই দেবী সিং রাজপুতের সেই বিধবা স্ত্রী। একসময় ও লপটুলিয়া থেকে কিংখাবের ঝালর দেওয়া পালকি চেপে কুশি ও কলবলিয়ার সঙ্গমে স্নান করতে যেত। বিকানির মিছরি খেয়ে জল খেত। আজ ওর এই দুর্দশা। ক্ষেত থেকে গম কাটা হয়ে গেলে যে গমের গুঁড়ো শীষ পড়ে থাকে, তাই টুকরি করে খেতে খেতে গুড়িয়ে এনে বছরে 2-1 মাস ওর ছোট ছোট ছেলে মেয়েদের আধপেটা খাইয়ে রাখে। কিন্তু কখনো হাত পেতে ভিক্ষে করতে ওকে দেখিনি হুজুর। আপনি এসেছেন জমিদারের ম্যানেজার, রাজার সমান। আপনার এখানে প্রসাদ পেলে ওর তাতে অপমান নেই। তখন ছিল পৌষ মাস। পৌষ কিস্তির তাগাদা শেষ করিয়াই চলিয়া আসিলাম। মাঘ মাসের মাঝামাঝি আর একবার একটা ক্ষুদ্র চড়ি মহল ইজারা দিবার উদ্দেশ্যে লবটুলিয়া যাওয়ার প্রয়োজন হইয়াছিল। তখনও শীত কিছুমাত্র কমে নাই। তার উপরে সারাদিন পশ্চিমা বাতাস বহিবার ফলে প্রত্যহ সন্ধ্যার পরে শীত দ্বিগুণ বাড়িতে লাগিল। একদিন মহলের উত্তর সীমানায় বেড়াইতে বেড়াইতে কাছারি হইতে অনেক দূরে গিয়া পড়িয়াছি। সেদিকটাতে বহুদূর পর্যন্ত শুধু কলা গাছের জঙ্গল। এইসব জঙ্গল জমা লইয়া ছাপড়া ও মজফ্ফরপুর জেলার কালোয়ার জাতীয় লোকে লাক্ষার চাষ করিয়া বিস্তর পয়সা উপার্জন করে। কুলের জঙ্গলের মধ্যে প্রায় পথ ভুলিবার উপক্রম করিয়াছি। এমন সময় হঠাৎ একটা নারী কণ্ঠে আর্তক্রন্দনের শব্দ, বালক বালিকার গলার চিৎকার ও কান্না এবং কর্কশ পুরুষ কণ্ঠে গালিগালাজ শুনিতে পাইলাম। কিছুদূর অগ্রসর হইয়া দেখি একটি মেয়েকে লাক্ষার ইজারাদারের চাকরেরা চুলের মুঠি ধরিয়া টানিয়া লইয়া আসিতেছে। মেয়েটির পরনে ছিন্ন মলিন বস্ত্র, সঙ্গে 2-3টে ছোট ছোট রোরুদ্যমান বালক বালিকা। 2 জন ছত্রী চাকরের মধ্যে একজনের হাতে একটা ছোট ঝুড়িতে 8 ঝুড়ি পাকা কুল। আমাকে দেখিয়া ছত্রী 2 জন উৎসাহ পাইয়া যাহা বলিল, তাহার অর্থ এই যে তাহাদের ইজারা করা জঙ্গলে এই গাঙ্গতিন চুরি করিয়া কুল পাড়িতেছিল বলিয়া তাহাকে কাছারিতে পাটোয়ারির কাছে বিচারার্থ ধরিয়া লইয়া যাইতেছে। হুজুর আসিয়া পড়িয়াছেন, ভালোই হইয়াছে। প্রথমেই ধমক দিয়া মেয়েটিকে তাহাদের হাত হইতে ছাড়াইলাম। মেয়েটি তখন ভয়ে লজ্জায় জড়সড় হইয়া একটি কুল ঝোপের আড়ালে গিয়া দাঁড়াইয়াছে। তাহার দুর্দশা দেখিয়া এত কষ্ট হইল। ইজারাদারের লোকেরা কি সহজে ছাড়িতে চায়? তাহাদের বুঝাইলাম, বাপু, গরিব মেয়ে মানুষ, যদিও ছেলেপুলেকে খাওয়াইবার জন্য 8 ঝুড়ি টক কুল পাড়িয়াই থাকে, তাহাতে তোমাদের লাক্ষা চাষের বিশেষ কি ক্ষতিটা হইয়াছে? উহাকে বাড়ি যাইতে দাও। একজন বলিল, জানেন না হুজুর, ওর নাম কুন্তা। এই লবটুলিয়াতে ওর বাড়ি। ওর অভ্যেস চুরি করে কুল পাড়া। আরও একবার 8 বছর হাতে হাতে ধরেছিলাম। ওকে এবার শিক্ষা না দিয়ে দিলে। চমকিয়া উঠিলাম। কুন্তা? তাহাকে তো চিনি নাই। তাহার একটা কারণ, দিনের আলোতে কুন্তাকে তো দেখি নাই, যাহা দেখিয়াছি রাত্রে। ইজারাদারদের লোকজনকে তৎক্ষণাৎ শাসাইয়া কুন্তাকে মুক্ত করিলাম। সে লজ্জায় মাটির সঙ্গে মিশিয়া ছেলেপুলেদের লইয়া বাড়ি চলিয়া গেল। যাইবার সময় কুলের ধামাটি ও আঁকশি গাছটা সেখানেই ফেলিয়া গেল।
বোধহয় ভয়ে ও সংকোচে। আমি উপস্থিত লোকগুলির মধ্যে একজনকে সেগুলি কাছারিতে লইয়া যাইতে বলাতে তাহারা খুব খুশি হইয়া ভাবিল ধামা ও আঁকশি নিশ্চয়ই সরকারে বাজেয়াপ্ত হইবে। কাছারিতে আসিয়া পাটোয়ারিকে বলিলাম, তোমাদের দেশের লোক এত নিষ্ঠুর কেন বনোয়ারিলাল? বনোয়ারি পাটোয়ারি খুব দুঃখিত হইল। বনোয়ারি লোকটা ভালো, এদেশের তুলনায় সত্যিই তার হৃদয়ে দয়ামায়া আছে। কুন্তার ধামা ও আঁকশি সে তখনই পাইক দিয়া লবটুলিয়াতে কুন্তার বাড়ি পাঠাইয়া দিল। সেই রাত্রি হইতে কুন্তা বোধহয় লজ্জায় আর কাছারিতেও ভাত লইতে আসে নাই। শীত শেষ হইয়া বসন্ত পড়িয়াছে। আমাদের এ জঙ্গলমহলের পূর্ব দক্ষিণ সীমানা হইতে ৭-৮ ক্রোশ দূরে, অর্থাৎ সদর কাছারি হইতে প্রায় ১৪-১৫ ক্রোশ দূরে ফাল্গুন মাসে হোলির সময় একটা প্রসিদ্ধ গ্রাম্য মেলা বসে। এবার সেখানে যাইব বলিয়া ঠিক করিয়াছিলাম। বহু লোকের সমাগম অনেকদিন দেখি নাই। এদেশের মেলা কিরকম জানিবার একটা কৌতূহলও ছিল, কিন্তু কাছারির লোকে পুনঃ পুনঃ নিষেধ করিল। পথ দুর্গম ও পাহাড় জঙ্গলে ভর্তি, উপরন্তু গোটা পথটার প্রায় সর্বত্রই বাঘের ও বন্য মহিষের ভয়। মাঝে মাঝে বস্তি আছে বটে, কিন্তু সে বড় দূরে দূরে, বিপদে পড়িলে তাহারা বিশেষ কোনো উপকারে আসিবে না, ইত্যাদি। জীবনে কখনো এতটুকু সাহসের কাজ করিবার অবকাশ পাই নাই। এই সময়ে এই সব জায়গায় যতদিন আছি যাহা করিয়া লইতে পারি। বাংলাদেশে ও কলিকাতায় ফিরিয়া গেলে কোথায় পাইব জঙ্গল, কোথায় পাইব বাঘ ও বন্য মহিষ? সুতরাং সকল আপত্তি উড়াইয়া দিয়া মেলার দিন খুব সকালে ঘোড়া করিয়া রওনা হইলাম। আমাদের মহলের সীমানা ছাড়াইতেই 2 ঘণ্টা লাগিয়া গেল, কারণ পূর্ব দক্ষিণ সীমানাতেই আমাদের মহলের জঙ্গল বেশি। পথ নাই বলিলেও চলে। ঘোড়া ভিন্ন অন্য কোনো যানবাহন সে পথে চলা অসম্ভব। যেখানে সেখানে ছোট বড় শিলাখণ্ড ছড়ানো, শাল জঙ্গল, দীর্ঘ কাশ ও বনঝাউয়ের বন, সমস্ত পথটা উঁচু নিচু, মাঝে মাঝে উঁচু বালিয়াড়ি, রাঙা মাটির ডাঙা, ছোট পাহাড়, পাহাড়ের উপর ঘন কাঁটা গাছের জঙ্গল। আমি ইচ্ছামতো কখনো দ্রুত কখনো ধীরে অশ্বচালনা করিতেছি। ঘোড়াকে কদম চালে ঠিক চালানো সম্ভব হইতেছে না। খারাপ রাস্তা ও ইতস্তত বিক্ষিপ্ত শিলাখণ্ডের দরুন কিছু দূর অন্তর অন্তর ঘোড়ার চাল ভাঙিয়া যাইতেছে। কখনো গ্যালপ, কখনো দুলকি, কখনো বা পায়চারি করিবার মতো মৃদু গতিতে শুধু হাঁটিয়া যাইতেছি। আমি কিন্তু কাছারি ছাড়িয়া পর্যন্ত আনন্দে মগ্ন হইয়াছি। এখানে চাকুরি লইয়া আসার দিনটি হইতে এদেশের এই ধুধু মুক্ত প্রান্তর ও বনভূমি আমাকে ক্রমশ দেশ ভুলাইয়া দিতেছে। সভ্য জগতের শত প্রকারের আরামের উপকরণ ও অভ্যাসকে ভুলাইয়া দিতেছে। বন্ধু বান্ধব পর্যন্ত ভুলাইবার জোগাড় করিয়া তুলিয়াছে। যাক না ঘোড়া আসতে বা জোরে। শৈল সানুতে যতক্ষণ প্রথম বসন্তে প্রস্ফুটিত রাঙা পলাশ ফুলের মেলা বসিয়াছে, পাহাড়ের নিচে উপরে মাঠের সর্বত্র ঝুপসি গাছের ডাল ঝাড় ধাতুব ফুলের ভারে অবনত। গোলাগুলি ফুলের নিষ্পত্র দুগ্ধ শুভ্র কাণ্ডে হলুদ রঙের বড় বড় সূর্যমুখী ফুলের মতো ফুল মধ্যাহ্নের রৌদ্রকে মৃদু সুগন্ধে অলস করিয়া তুলিয়াছে। তখন কতটা পথ চলা হইল কে রাখে তাহার হিসাব। কিন্তু হিসাব খানিকটা যে রাখিতেই হইবে, নতুবা দিকভ্রান্ত ও পথভ্রান্ত হইবার সম্পূর্ণ সম্ভাবনা আমাদের জঙ্গলের সীমানা অতিক্রম করবার পূর্বেই এ সত্যটি ভালো করিয়া বুঝিলাম। কিছু দূর তখন অন্যমনস্কভাবে গিয়াছি। হঠাৎ দেখি সম্মুখে বহুদূরে একটা খুব বড় অরণ্যানীর ধূম্রনীল শীর্ষদেশ রেখা আকারে দিগ্বলয়ের সে অংশে এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত বিস্তৃত। কোথা হইতে আসিল এত বড় বন ওখানে? কাছারিতে কেহ তো কথা বলে নাই যে মৈশন্ডীর মেলার কাছাকাছি কোথাও অমন বিশাল অরণ্য বর্তমান। পরক্ষণে ঠাহর করিয়া বুঝিলাম পথ হারাইয়াছি। সম্মুখের বনরেখা মোহনপুরা রিজার্ভ ফরেস্ট না হইয়া যায় না, যাহা আমাদের কাছারি হইতে খাড়া উত্তর পূর্ব কোণে অবস্থিত। এসব দিকে চলতি বাঁধা পথ বলিয়া কোনো জিনিস নাই। লোকজনও কেহ বড় একটা হাঁটে না। তাহার উপর চারিদিকে দেখিতে ঠিক একই রকম, সেই একই ধরনের ডাঙা, এক ধরনের গোলগলি ও ধাতু ফুলের বন, সঙ্গে সঙ্গে আছে চড়া রৌদ্রের কম্পমান তাপতরঙ্গ। দিক ভুল হইতে বেশিক্ষণ লাগে না আনাড়ি লোকের পক্ষে। ঘোড়ার মুখ আবার ফিরাইলাম।
আবার রৌদ্রদগ্ধ নিষ্পত্র গুল্মরাজি, আবার বনকুসুমের মৃদু মধুর গন্ধ, আবার অনাবৃত শিলাস্তূপ সদৃশ প্রতীয়মান গণ্ড শৈলমালা, আবার রক্তপলাশের শোভা। বেলা বেশ চড়িল, জল খাইতে পাইলে ভালো হইত। ইহার মধ্যেই মনে হইল কারো নদী ছাড়া এ পথে কোথাও জল নাই। এখনো আমাদের জঙ্গলেরই সীমা কতক্ষণে ছাড়াইব ঠিক নাই, কারো নদী তো বহুদূর। এ চিন্তার সঙ্গে সঙ্গে তৃষ্ণা যেন হঠাৎ বাড়িয়া উঠিল। পথের কিছু দূরে আমাদের সীমানা ছাড়াইয়া এক জায়গায় ধোঁয়া উঠিতেছে দেখিয়া সেখানে গেলাম। জঙ্গলের মধ্যে একদল লোক কাঠ পুড়াইয়া কয়লা করিতেছে। এই কয়লা তাহারা গ্রামে গ্রামে শীতকালে বেচিবে। এদেশের শীতে গরিব লোকে মালসায় কয়লার আগুন করিয়া শীত নিবারণ করে। কাঠকয়লা পয়সায় 4 সের বিক্রি হয়, তাও কিনিবার পয়সা অনেকের জোটে না। আর এত পরিশ্রম করিয়া কাঠকয়লা পুড়াইয়া পয়সায় 4 সের দরে বেচিয়া কয়লাওয়ালাদের মজুরিই বা কিভাবে পোষায় তাও বুঝি না। শুকনো কাশ ও সাবাই ঘাসের ছোট্ট একটা ছাউনি কেঁদ ও আমলকির বনে, সেখানে বড় একটা মাটির হাঁড়িতে মকাই সিদ্ধ করিয়া কাঁচা শালপাতায় সকলে একত্রে খাইতে বসিয়াছে। আমি যখন গেলাম, লবণ ছাড়া অন্য কোনো উপকরণ নাই। নিকটে বড় বড় গর্তের মধ্যে ডালপালা পুড়িতেছে। একটা ছোকরা সেখানে বসিয়া কাঁচা শালের লম্বা ডাল দিয়া আগুনে ডালপালা উল্টাইয়া দিতেছে। জিজ্ঞাসা করিলাম, কি ও গর্তের মধ্যে কি পুড়ছে? তাহারা খাওয়া ছাড়িয়া সকলে একযোগে দাঁড়াইয়া উঠিয়া ভীত নেত্রে আমার দিকে চাহিয়া থতমত খাইয়া বলিল, লকড়ি কয়লা হুজুর। আমার ঘোড়ায় চড়া মূর্তি দেখিয়া লোকগুলা ভয় পাইয়াছে। বুঝিলাম আমাকে বন বিভাগের লোক ভাবিয়াছে। এসব অঞ্চলের বন গভর্নমেন্টের খাস মহলের অন্তর্ভুক্ত। বিনা অনুমতিতে বন কাটা কি কয়লা পোড়ানো বেআইনি। তাহাদের আশ্বস্ত করিলাম, আমি বন বিভাগের কর্মচারী নই, কোনো ভয় নেই তাদের, যত ইচ্ছা কয়লা করুক। একটু জল পাওয়া যায় এখানে? খাওয়া ফেলিয়া একজন ছুটিয়া গিয়া মাজা ঝকঝকে জামবাটিতে পরিষ্কার জল আনিয়া দিল। জিজ্ঞাসা করিয়া জানিলাম কাছেই বনের মধ্যে ঝর্ণা আছে, তার জল। ঝর্ণা? আমার কৌতূহল হইল। ঝর্ণা কোথায়? শুনি নাই তো এখানে ঝর্ণা আছে। উহারা বলিল, ঝর্ণা নাই হুজুর, উনুই। পাথরের গর্তে একটু একটু করে জল জমে, 1 ঘন্টায় 8 সের জল হয়, খুব সাফা পানি, ঠান্ডাও বহুত। জায়গাটা দেখিতে গেলাম। কি সুন্দর ঠান্ডা বনবিথি। বনের খুব ঘন অংশে বড় বড় পিয়াল ও কেঁদের ডালপালা দিয়া ঘেরা একটা নাবাল জায়গা। তলাটা কালো পাথরের। একখানা খুব বড় প্রস্তরবেদী যেন কালে ক্ষয় পাইয়া ঢেকির গড়ের মতো হইয়া গিয়াছে, যেন একটা খুব বড় প্রাকৃতিক পাথরের খোড়া। তার উপর সপুষ্প পিয়াল শাখা ঝুপসি হইয়া পড়িয়া ঘন ছায়ার সৃষ্টি করিয়াছে। পিয়াল ও শালমঞ্জুরির সুগন্ধ বনের ছায়ায় ভুরভুর করিতেছে। পাথরের খোলে বিন্দু বিন্দু জল জমিতেছে। এইমাত্র জল তুলিয়া লইয়া গিয়াছে, এখনো 8-6 জলও জমে নাই। আরো মাইল 5 গিয়া কারো নদী পড়িল। খুব উঁচু বালির পাড় দুধারে, অনেকটা খাড়া নিচু নামিয়া গেলে তবে নদীর খাত। বর্তমানে খুব সামান্যই জল আছে। দুপারে অনেক দূর পর্যন্ত বালুকাময় তীর ধুধু করিতেছে, যেন পাহাড় হইতে নামিতেছে মনে হইল। ঘোড়ায় জল পার হইয়া যাইতে যাইতে এক জায়গায় ঘোড়ার জিন পর্যন্ত আসিয়া ঠেকিল। রেকাব দল শুদ্ধ পা মুড়িয়া অতি সন্তর্পণে পার হইলাম। ওপারে ফুটন্ত রক্ত পলাশের বন, উঁচু নিচু রাঙা রাঙা শিলাখণ্ড, আর শুধুই পলাশ আর পলাশ, সর্বত্র পলাশ ফুলের মেলা। একবার দূরে একটা বুনো মহিষকে ধাতু ফুলের বন হইতে বাহির হইতে দেখিলাম। সেটা পথের উপর দাঁড়াইয়া পায়ের খুর দিয়া মাটি খুঁড়িতে লাগিল। ঘোড়ার মুখের লাগাম কষিয়া থমকিয়া দাঁড়াইলাম। ত্রিসীমানায় কোথাও জনমানব নাই। যদি শিং পাতিয়া তাড়া করিয়া আসে, কিন্তু সৌভাগ্যের বিষয় সেটা আবার পথের পাশের বনের মধ্যে ঢুকিয়া অদৃশ্য হইয়া গেল। নদী ছাড়াইয়া আরো কিছু দূর গিয়া পথের দৃশ্য কি চমৎকার! তবুও তো ঠিক দুপুর ঝাঁঝা করিতেছে, অপরাহ্নের ছায়া নাই, রাত্রির জ্যোৎস্না লোক নাই। কিন্তু সেই নিস্তব্ধ খর রৌদ্র মধ্যাহ্নে বাঁদিকে বনাকৃত দীর্ঘ শৈলমালা
দক্ষিণে লৌহপ্রস্তর ও পায়োরাইট ছড়ানো উঁচু নিচু জমিতে শুধুই শুভ্রকাণ্ড গোলগলি ফুলের গাছ ও রাঙা ধাতু ফুলের জঙ্গল। সেই জায়গাটা সত্যিই একেবারে অদ্ভুত, অমন রুক্ষ অথচ সুন্দর, পুষ্পাকীর্ণ অথচ উদ্দাম ও অতিমাত্রায় বন্য ভূমিশ্রী দেখিই নাই কখনো জীবনে। আর তার উপর ঠিক দুপুরের সেই খাঁ খাঁ রৌদ্র। মাথার উপরের আকাশ কি ঘন নীল, আকাশে কোথাও একটা পাখি নাই, শূন্য। মাটিতে বন্য প্রকৃতির বুকে কোথাও একটা মানুষ বা জীবজন্তু নাই, নিঃশব্দ, ভয়ানক নিরালা। মেলায় পৌঁছিতে বেলা 1টা বাজিয়া গেল। প্রকাণ্ড মেলা, যে দীর্ঘ শৈলশ্রেণী পথের বাঁধারে আমার সঙ্গে সঙ্গে ক্রোস্তিনেক ধরিয়া চলিয়া আসিতেছিল, তারই সর্বদক্ষিণ প্রান্তে ছোট্ট একটা গ্রামের মাঠে পাহাড়ের ঢালুতে চারিদিকে শাল পলাশের বনের মধ্যে এই মেলা বসিয়াছে। মহিষারড়ি, করাড়ি, তিনটাঙ্গা, লক্ষ্মণিয়াটোলা, ভীমদাসটোলা, মহালিখারূপ প্রভৃতি দূরের নিকটের নানা স্থান হইতে লোকজন, প্রধানত মেয়েরা আসিয়াছে। তরুণী বন্য মেয়েরা আসিয়াছে চুলে পিয়াল ফুল কি রাঙা ধাতু ফুল গুঞ্জিয়া, কারো কারো মাথায় বাঁকা খোঁপায় কাঠের চিরুনি আটকানো। তারা আমোদ করিয়া খেলো পুঁতির দানার মালা, সস্তা জাপানি কি জার্মানির সাবানের বাক্স, বাঁশি, আয়না, অতি বাজে এসেন্স কিনিতেছে। ছেলেমেয়েরা তিলুয়া, রেউড়ি, রামদানার লাড্ডু ও তেলে ভাজা খাজা কিনিয়া খাইতেছে। এক জায়গায় বইয়ের দোকানি চটের থলের উপর বই সাজাইয়া বসিয়াছে। হিন্দি গোলেপ কাউলি, লায়লা মজনু, বেতাল পঞ্চশী, প্রেম সাগর ইত্যাদি। মেলার স্থান হইতে কিছু দূরে একটা শালবনের ছায়ায় অনেক লোক রাঁধিয়া খাইতেছে। ইহাদের জন্য মেলার এক অংশে তরি তরকারির বাজার বসিয়াছে। কাঁচা শালপাতার ঠোঙায় শুটকি, কুঁচো চিংড়ি ও নালসে পিঁপড়ের ডিম বিক্রয় হইতেছে। লাল পিঁপড়ের ডিম এখানকার একটি প্রিয় সুখাদ্য। তাছাড়া আছে কাঁচা পেঁপে, শুকনো কুল, কেঁত ফল, পেয়ারা ও বুনো শিম। হঠাৎ কাহার ডাক কানে গেল, ম্যানেজার বাবু। চাহিয়া দেখি ভিড় ঠেলিয়া লপটুলিয়ার পাটোয়ারির ভাই ব্রহ্মা মাহাতো আগাইয়া আসিতেছে। হুজুর, আপনি কখন এলেন? সঙ্গে কে? বলিলাম, ব্রহ্মা, এখানে কি মেলা দেখতে? না হুজুর, আমি মেলার ইজারাদার। আসুন আসুন, আমার তাঁবুতে চলুন, একটু পায়ে ধুলো দেবেন। বেলা পড়িয়া আসিতেছে, এখনই রওনা হওয়া দরকার। ব্রহ্মা মাহাতোকে সে কথা বলিয়া বিদায় চাহিলাম। ব্রহ্মা মাহাতো তো একেবারে আকাশ হইতে পড়িল। তাঁবুতে যাহারা উপস্থিত ছিল তাহারা হাঁ করিয়া আমার মুখের দিকে চাহিল। অসম্ভব, এই 30 মাইল রাস্তা অবেলায় ফেরা! হুজুর কলকাতার মানুষ, এ অঞ্চলের পথের খবর জানা নেই, তাই এ কথা বলিতেছেন। 10 মাইল যাইতে না যাইতে সূর্য যাইবে ডুবিয়া, না হয় জ্যোৎস্না রাত্রি হইল। বন পাহাড় জঙ্গলের পথ, মানুষজন কোথাও নাই। বাঘ বাহির হইতে পারে, বুনো মহিষ আছে। বিশেষত পাকা কুলের সময়, এখন ভাল্লুক তো নিশ্চয়ই বাহির হইবে। কারো নদীর ওপারে মহালিখারূপের জঙ্গলে এই তো সেদিনও এক গরুর গাড়ির গাড়োয়ানকে বাঘে লইয়াছে। বেচারি জঙ্গলের পথে একা আসিতেছিল। অসম্ভব হুজুর। রাত্রে এখানে থাকুন, খাওয়া দাওয়া করুন। যখন দয়া করিয়া আসিয়াছেন গরিবের ডেরায়, কাল সকালে তখন ধীরে সুস্থে গেলেই হইবে। এ বাসন্তী পূর্ণিমার পরিপূর্ণ জ্যোৎস্নারাত্রে জনহীন পাহাড় জঙ্গলের পথ একা ঘোড়ায় চড়িয়া যাওয়ার প্রলোভন আমার কাছে দুর্দমনীয় হইয়া উঠিল। জীবনে আর কখনো হইবে না, এই হয়তো শেষ। আর যে অপূর্ব বন পাহাড়ের দৃশ্য দেখিয়া আসিয়াছি পথে, জ্যোৎস্না রাত্রে, বিশেষত পূর্ণিমার জ্যোৎস্নায় তাহাদের রূপ একবার দেখিব না যদি, তবে এতটা কষ্ট করিয়া আসিবার অর্থ হয়। সকলের স্বনির্বন্ধ অনুরোধ এড়াইয়া রওনা হইলাম। ব্রহ্মা মাহাতো ঠিকই বলিয়াছিল, কারো নদীতে পৌঁছিবার কিছু পূর্বেই টকটকে লাল সুবৃহৎ সূর্যটা পশ্চিম দিকচক্রবালে একটি অনুচ্চ শৈলমালার পেছনে অস্ত গেল। কারো নদীর তীরের বালিয়াড়ির উপর যখন ঘোড়া শুদ্ধ উঠিয়াছি, এইবার এখান হইতে ঢালু বালির পথে নদী গর্ভে নামিব। হঠাৎ সেই সূর্যাস্তের দৃশ্য এবং ঠিক পূর্বে বহু দূরে কৃষ্ণরেখার মতো যুগপৎ এই অস্ত ও উদয়ের দৃশ্যে
থমকিয়া ঘোড়াকে লাগাম কষিয়া দাঁড় করাইলাম। সেই নির্জন অপরিচিত নদী তীরে সমস্তই যেন এক অবাস্তব ব্যাপারের মতো দেখাইতেছে। পথে সর্বত্র পাহাড়ের ঢালুতে ও ডাঙায় ছাড়া ছাড়া জঙ্গল, মাঝে মাঝে সরু পথটাকে যেন দুই দিক হইতে চাপিয়া ধরিতেছে, আবার কোথাও কিছু দূরে সরিয়া যাইতেছে। কি ভয়ঙ্কর নির্জন চারিদিক! দিনমানে যা হয় একরূপ ছিল, জ্যোৎস্না উঠিবার পর মনে হইতেছে যেন অজানা ও অদ্ভুত সৌন্দর্যময় পরিরাজ্যের মধ্য দিয়া চলিয়াছি। সঙ্গে সঙ্গে বাঘের ভয়ও হইল। মনে পড়িল মেলায় ব্রহ্মা মাহাতো এবং কাছারিতে প্রায় সকলেই রাত্রে এ পথে একা আসিতে বারবার নিষেধ করিয়াছিল। মনে পড়িল নন্দকিশোর গোসাই নামে আমাদের একজন বাথানদার প্রজা আজ মাস 2-3 আগে কাছারিতে বসিয়া গল্প করিয়াছিল এই মহালিখারূপের জঙ্গলে সেই সময় কাহাকে বাঘে খাওয়ার ব্যাপার। জঙ্গলের এখানে ওখানে বড় বড় কুল গাছে কুল পাকিয়া ডাল নত হইয়া আছে, তলায় বিস্তর শুকনো ও পাকা কুল ছড়ানো, সুতরাং ভালুক বাহির হইবারও সম্ভাবনা খুবই। বুনো মহিষ এ বনে না থাকিলেও মোহনপুরা জঙ্গল হইতে ওবেলার মতো এগাত্রা ছিটকাইয়া আসিতে কতক্ষণ। সম্মুখে এখনো 15 মাইল নির্জন বনপ্রান্তরের উপর দিয়া পথ। ভয়ের অনুভূতি চারিপাশের সৌন্দর্যকে যেন আরো বাড়াইয়া তুলিল। এক এক স্থানে পথ দক্ষিণ হইতে খাড়া উত্তরে ও উত্তর হইতে পূর্বে ঘুরিয়া গিয়াছে। পথের খুব কাছে বাম দিকে সর্বত্রই একটানা অনুচ্চ শৈলমালা, তাদের ঢালুতে গোলগলি ও পলাশের জঙ্গল, উপরের দিকে শাল ও বড় বড় ঘাস। জ্যোৎস্না এবার ফুটফুট করিতেছে, গাছের ছায়া হ্রস্বতম হইয়া উঠিয়াছে। কি একটা বন্য ফুলের সুবাসে জ্যোৎস্না শুভ্র প্রান্তর ভরপুর। অনেক দূরে পাহাড়ে সাঁওতালেরা জুম চাষের জন্য আগুন দিয়াছে। সে কি অভিনব দৃশ্য! মনে হইতেছে পাহাড়ে পাহাড়ে আলোর মালা কে যেন সাজাইয়া রাখিয়াছে। এই মুক্ত জ্যোৎস্না শুভ্র বন প্রান্তরের মধ্য দিয়া যাইতে যাইতে ভাবিতেছিলাম, এ এক আলাদা জীবন। যারা ঘরের দেয়ালের মধ্যে আবদ্ধ থাকিতে ভালোবাসে না, সংসার করা যাদের রক্তে নেই, সেই সব বারমুখ খাপছাড়া প্রকৃতির মানুষের পক্ষে এমন জীবনেই তো কাম্য। কলকাতা হইতে প্রথম প্রথম আসিয়া এখানকার এই ভীষণ নির্জনতা ও সম্পূর্ণ বন্য জীবনযাত্রা কি অসহ্য মনে হইয়াছিল, কিন্তু এখন আমার মনে হয় এই ভালো। এই পথহীন প্রান্তরের শিলাখণ্ড ও শালপলাশের বনের মধ্য দিয়া এইরকম মুক্ত আকাশতলে পরিপূর্ণ জ্যোৎস্নায় হু হু ঘোড়া ছুটাইয়া চলার আনন্দের সহিত আমি দুনিয়ার কোনো সম্পদ বিনিময় করিতে চাই না। মহালিখারূপের জঙ্গল শেষ হইতেই মাইল 4 গিয়া আমাদের সীমানা শুরু হইল। রাত প্রায় 9টার সময়ে কাছারি পৌঁছিলাম। নমস্কার। লবটুলিয়ার কাহিনীর 3য় পর্ব নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।